স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। কার্যকারিতা হারিয়েছে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। প্রশাসক এবং 10 সদস্যের প্রশ্নবিদ্ধ সহায়ক কমিটি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঐতিহ্যবাহী এই সংগঠন। চলমান শ্রমিক অসন্তোষ সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংগঠনটি। অস্থিরতা নিরসন করে তৈরি পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দিয়ে কার্যকর কমিটি গঠনের দাবি সদস্যদের। দেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। এই খাতে উন্নয়নের পাশাপাশি যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান। কিন্তু গত নির্বাচনে কারচুপির অভিযোগে 20 অক্টোবর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। 24 অক্টোবর গঠন করা হয় 10 সদস্যের সহায়ক কমিটি, যা অনেকটাই প্রশ্নবিদ্ধ। যারা সহায়ক কমিটিতে আছে তারা কিন্তু অনেকেই খুনের মামলার আসামি। 2 জন দেশেই নেই, 2 জন আছে পলাতক। 35 জনের বডি তো আর 6 জন আর 7 জনের সম্ভব না। যার কারণে যেই প্রবলেমটা যেভাবে অ্যাড্রেস করা দরকার এই অ্যাড্রেস প্রপারলি হচ্ছে না। ফলে গাজীপুর, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংগঠনটি। প্রশাসক উনিও দেশে নাকি নেই আমি শুনলাম। যদি শ্রমিকদের ন্যায্য পাওনা থাকে তাকে সেটাও মিটাতে হবে। কিন্তু এই বোর্ড যদি থাকতো তাহলে মনে হয় যে আরও বলিষ্ঠভাবে এই সমস্যার সমাধানটা আরও আগেই সম্ভব হতো। দ্রুত নির্বাচন দিয়ে কার্যকর বিজিএমইএ গঠনের দাবি সদস্যদের। এখন যেটা সমস্যা হচ্ছে, মেম্বাররা কিন্তু সঠিক সার্ভিসটা পাচ্ছে না। তবে আমরা যেটা মনে করি যে নির্বাচন হওয়া দরকার, যাতে সাধারণ মেম্বাররা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা নির্বাচিত হয়ে আসবে ভোটে, তাদের মাধ্যমে তারা তাদের দাবিগুলো বলতে পারে। সাধারণ মেম্বাররা কিন্তু খুব সচেতন, আগের মতো না। তারা কিন্তু এবার দেখবে কে আন্তরিক, কে কাজ করতে পারবে। নির্বাচনের মেইন ফ্যাক্টর হলো ভোটার লিস্ট। এই ভোটার লিস্টটি যেন ঠিকভাবে তৈরি করা হয়, কারণ আমাদের গত নির্বাচনের কিন্তু ভোটার লিস্ট নিয়ে একটি কমপ্লেন রয়েছিল। সেই কমপ্লেন যদিও কতখানি বাস্তবসম্মত আমি জানি না, বাট এটি একটি সবার মনে যে শঙ্কাটা আছে সেই শঙ্কা দূর হয়ে যায়। নিয়ম অনুযায়ী 120 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে প্রশাসক। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জমির ব্যবহার কমিয়ে আনতে পাড়ার পাশাপাশি গ্রিড সুবিধা এবং উৎপাদিত বিদ্যুতের ভালো দাম পেলে অনেক উদ্যোক্তাই সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হবেন। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন ভূমির ব্যবহার প্রায় অর্ধেক কমিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তবে সোলার বিদ্যুতের যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি হলে বিদ্যুতের উৎপাদন খরচ কমিয়ে আনা যাবে বলছেন উৎপাদকরা। অনেক পরিকল্পনা নেয়ার পরও বাংলাদেশে সোলার বা নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের উৎপাদন খুবই নগণ্য। অনেক প্রকল্প নেয়ার পরও তা সফলতার মুখ দেখেনি। দেশি বিদেশি অংশীদারিত্বে একটি বড় সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চান ফরিদুল হক। রাজধানীতে সোলার বিদ্যুৎ প্রদর্শনীতে তিনি হিসেব করছেন সোলার বিদ্যুৎ প্রকল্পে তার ব্যবসায়িক সম্ভাবনার দিক। জ্বালানি সংকটের মুখে বিকল্প ও পরিবেশ বান্ধব বিদ্যুতের উৎস সোলার বিদ্যুৎ এখন বেশি গুরুত্ব পাচ্ছে। তবে ফরিদুল হক বলছেন, ভূমি নির্ভর সোলার বিদ্যুৎ প্রকল্পগুলোতে যদি জমির ব্যবহার অর্ধেক কমিয়ে আনা যায়, পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিড পর্যন্ত নিয়ে যেতে সরকারি সহযোগিতা এবং উৎপাদিত বিদ্যুতের দাম ভালো মিলে, তবে তার মতো অনেকেই এগিয়ে আসবে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনে। আমাদের সাথে কথা বলে জানলাম যে প্রায় 500 একর জায়গার উপরে 300 মেগাওয়াটের উপরে সোলার পাওয়ার করা যাবে। কস্ট এফেক্টিভ কীরকম, ওনারা বলছেন যে এটা 4 থেকে 5 বছরের মধ্যে টাকাটা ফেরত চলে আসবে। এখানে অনেক ফ্যাক্টর আছে। দেখা যাচ্ছে যে আমি সোলার পাওয়ার করলাম, ওখান থেকে দেখা গেল আমার গ্রিড লাইন 30 মাইল দূরে, হবে না, এটা কাছাকাছি হতে হবে 4, 5, 6 কিলোমিটারের ভেতরে। সেই সুযোগও আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে, পাওয়ার গ্রিড লাইন থেকে ওদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে সোলার বিদ্যুতের ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনায় শিল্প স্থাপন করতে চায় চীনের অনেক প্রতিষ্ঠান। তাদের মধ্যে এক প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, সোলার বিদ্যুতের যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদন করতে পারলে বিদ্যুতের খরচ কম রাখা সম্ভব। ইলেকট্রিক্যাল বিল এভরি মান্থ যেরকম করে খরচ হচ্ছে, ওই তুলনায় যদি বাংলাদেশে তারা ইনস্টেড অফ এক্সপোর্টিং তারা যদি এখানে ম্যানুফ্যাকচার করে, তাহলে কিন্তু আরও কম প্রাইসে সেল করতে পারবে টু দ্য কাস্টমার্স। অন্য কোম্পানিজ যেরকম ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে বাংলাদেশে মাল, আমরা এখানে ফ্যাক্টরি দিতে চাচ্ছি।
বর্তমানে নিম্নমানের সোলার বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে বাজার সয়লাব। এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে অনেকেই হতাশ সোলার বিদ্যুৎ নিয়ে। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে পরপর ৩ দফা ভয়াবহ বন্যায় ফেনীর কৃষি খাতে হাজার কোটি টাকার ক্ষতিতে এমনিতেই আগামীর খাদ্য নিরাপত্তার শঙ্কায় ভুগছেন কৃষকেরা। এবার মরার উপর খাড়ার ঘা হয়ে উঠলেও ফসল বিনাশী লেদা পোকার আক্রমণ। ফেনীর বিভিন্ন উপজেলায় এই পোকার আক্রমণ এতটাই বেড়েছে যে তা কৃষি জমি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাস্তা ও ঘরবাড়িতে। জমিতে কীটনাশক দিয়েও কোনোভাবেই পোকা দমন করা যাচ্ছে না। ফেনীতে চলতি বছর কয়েক দফার বন্যার পর জমিতে আমন ধান আবাদ করেছেন সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার কৃষকরা। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালীন সবজি, লাউ, কুমড়া, মূলাসহ বিভিন্ন শাকেরও আবাদ করেছেন। তবে বিক্রির উপযোগী হওয়ার সপ্তাহখানেক আগেই নতুন উপদ্রব দেখা দিয়েছে লেদা পোকার। ফসলের মাঠে এ পোকার আক্রমণ প্রকট আকার ধারণ করেছে। জমিতে কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক। কিছু শাক করছিলাম, এই শাকগুলা এখন তো তুলতে মাঝিরা দেখি যে সব শাকগুলা খাই ফেলেছে পোকে। কৃষি অফিসারের পরামর্শে ওষুধ ব্যবহার করতেছি, তারপরেও পোকা কমতেছে না। এরকম পোকা আর কোনোদিন দেখি নাই। সবজিও নাই, ধানও নাই, এখন বাঁচবার কোনো বুদ্ধিও নেই। সরেজমিনে দেখা যায় কালো রঙের অসংখ্য পোকা ফসলের মাঠ, এমনকি রাস্তাসহ বাড়িঘর ও আশপাশের বন জঙ্গলে বিচরণ করছে। কৃষি কর্মকর্তাদের মতে এ পোকা পানিতে থাকতে পারে না। তবে দেখা গেছে বিপরীত চিত্র। পুকুর, ডোবা, নালাসহ আমন ধানের মাঠে পানি থাকলেও পোকাগুলো পানির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বন্যা এ পোকার উপদ্রবের অন্যতম কারণ হতে পারে। পোকাটি সাধারণত মাঝারি ঠান্ডা ও গরমে বেশি বংশবিস্তার করে। আসলে বন্যা পরবর্তী সময়ে হঠাৎ করে এই পোকাটা মাঠ পর্যায়ে খুব বেশি পরিমাণ দেখা গেছে, এটা আগে খুব দেখা যায় নাই। ফেনীর সোনাগাজী ও ফুলগাজী উপজেলার বেশ কয়েকটি এলাকায় এ পোকার দেখা মিলেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে পোকার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা সমগ্র সব জায়গায় নির্দেশনা দিয়েছি এটা মনিটরিং করার জন্য, এই জাতীয় অন্য কোনো পোকা অন্য কোথাও আক্রমণ দেখা যায় কিনা। সব জায়গায় আলোর ফাঁদ থেকে আরম্ভ করে পার্সিং এই সমস্ত কার্যক্রম চলছে। ফসল বিনাশী এই লেদা পোকার উপদ্রব দমাতে না পারলে জেলার আগামীর কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ার দুপচাচিয়ায় হত্যার পর ডিপ ফ্রিজে রাখা নারীকে তার ছেলে নয় খুন করেছে তারই ভাড়াটিয়া ও 2 সহযোগী, একথা জানিয়েছে পুলিশ। যদিও এর আগে র্যাব 12 সংবাদ সম্মেলনে জানিয়েছিল প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে বিরোধের জেরে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে সাদ। দুদিন পরই ঘটনা উল্টো দিকে মোড় নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা। কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল। মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখেছে ছেলে। র্যাবের অনুসন্ধানে এমন ঘটনা প্রকাশ পেলে দেশ জুড়ে দেখা দেয় চাঞ্চল্য। গেল 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিজ ঘরের ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। তদন্তে নেমে নিহতের 19 বছর বয়সী ছেলে সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব। পরদিন সংবাদ সম্মেলনে জানায় হত্যায় জড়িত সেই। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। আসামি হিসেবে তাকে হস্তান্তর করা হয় থানায়। তবে সাদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় থানা ও জেলার গোয়েন্দা পুলিশ খুঁজে পায় ভিন্ন চিত্র। উম্মে সালমার হত্যাকারী তার ছেলে নয়, বরং তাদের ভাড়াটিয়া ও 2 সহযোগী। যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়ার সুমন হচ্ছে যে রিমান্ডে। এরই মধ্যে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মোসলেম উদ্দিন নামে এক অভিযুক্ত। অন্য 2 জনকে নেওয়া হয়েছে 2 দিনের রিমান্ডে। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এমন সমন্বয়হীনতার তীব্র নিন্দা জানিয়েছেন সাদের স্বজনরা। এরকম দেশের এত একটা বিশ্বাসের একটা জায়গার বাহিনী, তারা এমন একটা নিউজ ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে,
আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। নিয়মনীতির তোয়াক্কা না করেই নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, অটোরিকশা সহ 3 হুইলার। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা, নেই গাড়ির সঠিক কাগজপত্র। যদিও ট্রাফিক পুলিশ বলছে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, যার মূল কারণ বেপরোয়া গতির অবৈধ 3 হুইলার। অনুমতি না থাকলেও আইন অমান্য করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যান। এসব যানবাহনের যেমন বৈধ কাগজপত্র নেই, তেমন সিংহভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। তাদের কোনো বৈধ লাইসেন্স নাই, তাদের গাড়ির কোনো কাগজপত্র নাই, তাদের চালানোর কোনো ইয়ে নাই, ব্যালেন্স নাই। এরা হরেন দিলে মাঝখানে গাড়ির সামনে সামনে দিয়া চালায়, আবার যদি আমরা সাইড চাই তারা গাড়ির সামনে পড়ে। ইন্ডিকেটর বোঝে না, বাম বোঝে না, ডান বোঝে না, যে কোনো জায়গা পাইলেই ফোকাস করে ঢুকাই দেয়। আমরা চাই যাতে সিএনজি এক সাইড হয়তো এক সাইডে রাস্তা করে দেখ, ডিভাইডার দিয়ে দেখ, এক সাইডে থাকুক, আর নাইলে সিএনজি এই রোডেতে ইয়া করে দেখ। জেলা বিআরটি এর তথ্য মতে সর্বশেষ 2018 সাল পর্যন্ত 4300 সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে মাত্র 100 সিএনজি অটোরিকশা নিয়মিত ট্যাক্স দিয়ে আসছে। এছাড়াও 3 চাকার যান চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়েও আগ্রহ কম। রাস্তা ডাইন বাও কিছু দেখে না, ডাইনে বাহু ঢুকে দেয়, দুর্ঘটনা ঘটে যায়। বিআরটিএ বলছে মহাসড়কে 3 হুইলার বন্ধে ও চালকদের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে তারা। সেই সাথে সড়কে নির্বিঘ্নে যান চলাচলে নিয়মিত তদারকি সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। সিএনজি 3 হুইলার অটোরিকশা মহাসড়কে চলতেই পারবে না, এটাই সরকারের নির্দেশনা। আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি, সেখানে সিএনজির বিষয়ে আমরা অভিযান করি আর কি। সিএনজি ধরি, সেখানে তাদের ট্যাক্স ফিটনেস যদি না থাকে আমরা তাদের জরিমানার আওতায় নিয়ে আসি। হাইওয়েতে যে 3 হুইলার চলাচল করতেছে, কিন্তু ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি। রাস্তার আইন শৃঙ্খলা আমরা ফিরাই আনছি, এবং আমরা ভেহিক্যালগুলো আছে ওগুলা মামলার আওতায় আনতেছি। 4 লেনের মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচল বন্ধের পাশাপাশি চলমান 6 লেনের সড়কে 3 হুইলারের বিশেষ ব্যবস্থা রাখার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের 100 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের তীরে ভগবত গীতা পাঠ, গঙ্গার পূজা অর্চনা ও স্নান করে পরিবার, দেশ ও জাতির জন্য আশীর্বাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের সৈকতে মোমবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয়ে ওঠে গোটা সৈকত। নিজেকে পরিশোধন করার এরকম সুযোগ যেন বারবার জীবনে আসে, এই প্রার্থনায় কৃষ্ণ ভক্তরা। মনের আশা পূরণ করার জন্য, তার দিন ভালো শুভ কামনার জন্য। গঙ্গা স্নান, মানুষের উৎসাহ, নিজেদের অভিজ্ঞতা সবকিছু মিলে খুব সুন্দর কাটছে। সবার ভালো যাতে হয় এই তাই একে চেয়েছি। পঞ্জিকা মতে ভোর 3:32 পর্যন্ত পূর্ণিমা, তাই প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার দিন ও রাতভর পূজা অর্চনা শেষে ভোরে সৈকতে স্নান করেন সনাতনীরা। পুণ্যস্নান শেষে নিজ গন্তব্যে ফিরে যান ভক্তরা। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে আগাম জাতের আলু বীজ। বীজের সংকট এবং বাজারে উচ্চ মূল্যের কারণে আলু চাষে হিমশিম খাচ্ছে কৃষক। খরচ বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা। দিনাজপুরের 13টি উপজেলায় চলতি মৌসুমে 47,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে আলু বীজের প্রয়োজন 77,000 মেট্রিক টন। অথচ বিএডিসি দিনাজপুর বীজ বপন বিভাগ বীজ আলু বরাদ্দ পেয়েছে মাত্র 2,763 মেট্রিক টন, যা মোট চাহিদার 4.25%। কৃষকেরা বলছেন বিএডিসির আলুর বীজ মানে ভালো, ফলনও বেশি। চাহিদা অনুযায়ী বীজ না পাওয়ায় বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের। এগুলা বীজ বাইরে থেকে কিনতে পাইলে ভালো হয়, বীজ ভালো পাচ্ছি না, এই কোল্ড স্টোর থেকে নিয়ে লাগাচ্ছি। সরকারি বীজটা পাইলে ভালো হতো, কিন্তু ওইটা পাই না, তার জন্য নিয়েছি এখানে লোকাল বীজ নিয়েছি। লোকাল বীজের দাম হয়তো 3500,
দিয়ে দিছি আলু পালে গাড়বো আর না পালে গাড়বে না, কবি গাড়বো। ঘাটতির কথা স্বীকার করে বিভিন্ন কোম্পানি এবং কৃষকের সংরক্ষিত আলু বীজ থেকে চাহিদা পূরণ করার কথা জানায় স্থানীয় বিএডিসি। চাহিদা এই অঞ্চলে আসলে আমার জানা মতে বা ডির সাথে যদি আমি একমত পোষণ করি, প্রায় ৭৭,০০০ মেট্রিক টনের মতো বীজের চাহিদা রয়েছে। বিএডিসি বাদে বাকিগুলো ধরেন প্রাইভেট কোম্পানি চাষি নিজস্ব বীজ দ্বারা মেটা হয়ে থাকে। বিএডিসি আলু বীজের মান ভেদে সরকার নির্ধারিত দাম বস্তা প্রতি ২,০০০ থেকে সর্বোচ্চ ২৬০০ টাকা। তবে বর্তমানে আলুর বীজ বাজারে বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। এক যুগ ধরে বেহাল পটুয়াখালীর গলাচিপা থেকে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত সড়কটি। বাউফল সহ আশেপাশের উপজেলার বাসিন্দারাও ব্যবহার করেন রাস্তাটি, কিন্তু খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারীরা। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দিলেও দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর থেকে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের ১৫ কিলোমিটারই বেহাল। কোথাও উঠে গেছে ঢালাই, কোথাও ছোট বড় গর্ত, কোথাও বা ধসে গেছে রাস্তা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে চলাচলকারীরা। ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা আছে, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা আছে, তারা আসা যাওয়া করতে এই রাস্তা দিয়ে সমস্যা হয়। কিছুদিন আগে এক গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় পথে বসেই তার ডেলিভারি হয়ে গেছে। রাস্তার যে সিচুয়েশন, তাতে দেখা যায় যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হইতে হয়। কথা বলা যায় যে এই রাস্তা কোনো চলাচলের যোগ্য না মানুষের। এমন বেহাল রাস্তায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদেরও। যাত্রী অনেক ভোগান্তি হইতেছে, গাড়ির সমস্যা, তারা আমাদের তো চালাইতে অনেক সমস্যা হইতেছে। পুরো রাস্তায় গাথা গাথা, আমরা খুব অসহায়ের মতন কাটাইতে আছি। এই রাস্তার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। প্রতিটা রাস্তায় এক দুই মনে করেন ভাঙ্গার ভিতরে আমাদের গাড়ি চালাইতে হয়। পানি জমে থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চলাফেরা করতে পারতেছি না আমরা। রাস্তা যত তাড়াতাড়ি আমাদের রাস্তাটা ঠিক করার অনেক দরকার। দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু হবে বলে জানান এলজিইডির প্রকৌশলী। এই পটুয়াখালী জেলার জন্য কিছু মেইনটেনেন্সের প্রজেক্ট তৈরি হচ্ছে। আরসিআইপি প্রজেক্টে এটা প্রস্তাবনা সদর দপ্তরে প্রেরণ করেছে। এটা অতি শীঘ্রই ইনশাল্লাহ কার্যক্রম শুরু হবে। কেবল আশ্বাস নয়, সড়কটি সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঋতু বদলের নিয়মে আজ অগ্রহায়ণের প্রথম দিন, এসেছে নবান্নের দিন। মৃদু কুয়াশায় মোড়া ভোর আর রবিশস্য শোভা ছড়াচ্ছে মাঠে মাঠে। পাকা ধান গোলায় তুলতে ব্যস্ত কৃষক। গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে নবান্নের পিঠা তৈরির ধুম। এই গল্প নওগাঁয়ের। শিশির স্নাত ভোর, পাকা ধান আর ঘাসের ডগায় যেন মণিমুক্তার পসরা। কুয়াশার পটভূমিতে পূব আকাশে উঁকি দিয়েছে নতুন সূর্য, অনন্য স্নিগ্ধ প্রকৃতি। হেমন্তের মাঝামাঝি শীতের আমেজ নিয়ে এসেছে সুমঙ্গলা অগ্রহায়ণ। মাঠে মাঠে রবিশস্যের সমাহার, সোনালী ধান গোলায় তুলতে ব্যস্ত কিষান কিষানি। এটা আমাদের আনন্দ ফসল, এটা দিয়ে আমরা লবণ করি, এটা দিয়ে সবকিছু কুটুম্ব সদস্য সবাই আমাকে জড়ানো হয়। এই ফসলটা কেটে আমরা নবান্ন উৎসব করি, অনেক রকমের পিঠাপুলি বানাই, খাই, আত্মীয় স্বজন আসে। নবান্ন উৎসবে গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধানের পিঠার ধুম। মানে খাদ্য খাওয়ার ধুম ধাক্কা হয়, সত্তরের চিনি, পোলা, ক্ষীর, অনুষ্ঠানের মতো মনে করেন যেমন আত্মীয় আলে দিনকে অনেক রকম রান্না করে না, ওই রকম। ঢিকির আটার পিঠা স্বাদ লাগে, আর কলের আটার পিঠা সব দিনে বানাবাও পারে না, আবার স্বাদও লাগে। সময়ের বিবর্তনে নবান্নের আয়োজন ফিকে হতে থাকলেও আবহমান বাংলায় এখনও রয়েছে এর ছাপ। নগরায়নের ডামাডুলেও শেকরের মায়াজালে টিকে আছে ঐতিহ্য। বাঙালি কেন যেন তার নিজের পরিচয়কে, নিজের জাতিসত্তার পরিচয়কে কেন যেন লুকায় রাখতে চায়, কিন্তু তারপরেও মানুষ তার অরিজিনকে কখনো ভুলে দিতে পারে না। আবার নবান্ন, পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি তিথির যে উৎসবগুলো হয়তো কিছুটা হ্রাস বৃদ্ধি হতে পারে, কিন্তু এই সংস্কৃতি বাঙালি সমাজ থেকে কখনো দূরে যাবে না। কৃষি বৈচিত্র্যের বাংলাদেশে অগ্রহায়ণ মানেই ফসলের ঋতু। পাতা ঝরার বারোটায় এরপরই আসছে শীতকাল। ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান। শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানান। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে 59 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 128 জন। লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন।
ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে একদিনে 28 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 120 জন। এদিকে গেল বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এছাড়া সম্প্রতি বৈরুত সফর করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে আগুন লেগে 10 শিশু নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের NICUতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে 54 শিশু ভর্তি ছিল। দমকল বাহিনীর সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়। ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে 12 ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বছরের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার ভাগ্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 2024 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হজম করেছে 14টা গোল, আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র একবার। একটা দলের 1 বছরে 7টা ম্যাচ খেলে যখন এই পারফরমেন্স, তখন প্রশ্ন উঠবেই কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। আপাতত এই প্রশ্ন তোলা থাক। বাংলাদেশ এখন প্রস্তুত বছরের শেষ ম্যাচটা খেলতে। মালদ্বীপের বিপক্ষে জিততে একেবারে মরিয়া লাল সবুজের ফুটবলাররা। গেল ম্যাচে কিংস এরেনায় বাংলাদেশ চান্স ক্রিয়েট করেছে অনেক, কিন্তু করতে পারেনি গোল। ম্যাচটা জিততে পারলে বছরের শেষটা হবে ভালো। ছেলেরা কতটুকু প্রস্তুত হোম ম্যাচে মালদ্বীপকে হারাতে? ছেলেরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগের ম্যাচে ওরা অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল হয়নি। ম্যাচের আগের দিনের অনুশীলনে সেগুলো নিয়েই আমরা কাজ করেছি। টিমের ভেতর স্পিরিট আছে। বাংলাদেশ মাঠে ফাইটও করেছে ভালো, তবে যত সমস্যা ওই ফিনিশিংয়ে। শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যে যারই অপশন হবে বা সুযোগ আসবে, সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। মালদ্বীপও সফরের সেকেন্ড ম্যাচটা জিততে চায়। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে ফাহিম, মুরসালিন আর রাকিবকে নিয়ে আলাদা প্ল্যান করছে সফরকারী কোচ। ফাহিম, রাকিব আর মুরসালিন অসাধারণ খেলোয়াড়, ওদের নিয়ে আলাদা প্ল্যান করছি। তবে আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী। আগের ম্যাচটা জেতায় সবার মধ্যে একটা আলাদা মোটিভেশন এসেছে। আমাদের ওখানে অনেক অনেক সমস্যা, কিন্তু আমি ছেলেদের বলেছি সব ভুলে তোমাদের দেশের জন্য খেলো। ম্যাচের আগের দিন মালদ্বীপ অনুশীলন করেছে লম্বা সময়, কাজ করেছে পাসিং, ড্রিবলিং নিয়ে। ওরা মরিয়া জয় তুলে নিতে শক্তি সামর্থ্য এগিয়ে সফরকারী সাইড। ভালো একটা ফাইটের অপেক্ষায় ফুটবল ফ্যানরা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা সবসময় রেডি থাকি, কিন্তু বিসিবি কখনো ডাকে না, এমন আক্ষেপ সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের কণ্ঠে। তবে বিসিবির আশায় বসে না থেকে ঘরোয়া ক্রিকেটে কাজ করে যাচ্ছেন বলে জানান রফিক। জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তিকে পজিটিভলি দেখছেন সাবেক এই ক্রিকেটার। একজন মোহাম্মদ রফিক, বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের আক্ষেপ। টাইগার ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের জয়গানটা এই লিজেন্ডারি স্পিনারের হাত ধরেই হয়েছে। এরপর রাজ্জাক, সাকিব আল হাসানরা সেই জয়গান আরও এগিয়ে নিলেও বাংলাদেশের আপামর সমর্থকদের মাঝে মোহাম্মদ রফিক এখনও জায়গা করে আছেন আপন মহিমায়। সেই রফিকের দীর্ঘদিনের আক্ষেপ, ক্রিকেট বোর্ড কখনোই ডাকেন না থাকে। বোর্ড ডাকলে যে কোনো সময় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কখন আমাদের বোর্ড ডাকবে, এখন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন তো কোনো সাড়া দেয় না। বাট তারপর তাদের আশা তো আমরা বসে থাকি না। আমাদের ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। সদ্যই জাতীয় দলের সাথে উইন্ডিজ সফরে গিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে বেশ পজিটিভলি দেখছেন রফিক। ডে বাই ডে ইমপ্রুভ, কোচিংয়ের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তাই আমি মনে করি এটা ভালো, এটা অটোমেটিক ভালো। যে এখন দেখা যাচ্ছে সালাউদ্দিন যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হলে দেখা যাচ্ছে ভালো হবে। বাংলাদেশের কোচগুলো কাজ করতেছে, এটা মানে আমি মনে করি যেন একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যাচ্ছে লোকাল কোচগুলো যদি ছড়িয়ে যাবে, তো অটোমেটিক কিন্তু সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবেন।
স্থানীয় কোচরা ধীরে ধীরে যোগ হচ্ছেন বিসিবির সাথে, কাজ করছেন ক্রিকেটার তৈরিতে। সেখানে ডাক আসবে মোহাম্মদ রফিকেরও এমনটাই প্রত্যাশা। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। পোল্যান্ডকে হারিয়ে 5-1 গোলে। আরেক ম্যাচে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে গ্রুপে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে স্পেন। পোর্তায় প্রথমার্ধে ঠিক গোছানো ফুটবলটা খেলতে পারছিল না পর্তুগাল, অথচ সেকেন্ড হাফেই যেন গোল মেশিন বনে যায় পুরো দল। 59 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন রাফায়েল লিয়াও। এরপর 70 মিনিটে রোনালদোর পেনাল্টি, 83 মিনিটের মাঝে পর্তুগালের সাথে পোল্যান্ডের স্কোর লাইন হয়ে যায় 4-0। মাঝে একটা গোল শোধ করেছিল পোল্যান্ড, কিন্তু নির্ধারিত সময়ের 3 মিনিট আগে ম্যাচের শেষ পেরেক ঠুকে দেন CR7। ভিতিনিয়ার ক্রস থেকে বাইসাইকেল শটে অসাধারণ এক গোল করেন এই তারকা। Ronaldo is hungry for more, but Fernandes goes himself. Infanato looking for number 4. Number 5, Vitinha tossed in. আরেক ম্যাচে নেশনস লিগে টানা 4 ম্যাচের জয়ের স্বাদ পেল স্পেন। ম্যাচের শুরুটা থেকেই দাপট ছিল সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদেরই। 15 মিনিটেই লিড নিয়ে নেয় তারা। এরপর 1-0 ব্যবধান নিয়ে শেষ হয় ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে ভালো কিছু সুযোগ হারিয়েছে দুই দলই। 58 মিনিটে পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। 84 মিনিটে ডেনমার্ক 1 গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। But in that particular the substitute, Isaksen's cross, and that is of defending. Højbjerg's cross. Jose Perez looking for his second goal. Vivian with 15 minutes plus stoppage time to try and salvage a result. Line for Cucurella. Good looking move this from Spain. And তিলক ভার্মা আর সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টি-20তে 135 রানে জিতেছে ভারত। ফলে 4 ম্যাচের সিরিজটাও 3-1 এর ব্যবধানে নিজেদের করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জোহান্সবার্গে শুক্রবার রাতে টি-20তে নিজেদের সবথেকে বড় ব্যবধানের হারের মুখ দেখল স্বাগতিক সাউথ আফ্রিকা। শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে 73 রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন আর অভিষেক ভার্মা। এরপর তিলক ভার্মাকে নিয়ে 86 বলে 210 রানের এক ঝোড়ো ইনিংস খেলেন এই দুই ব্যাটার। এই দুজনেরই জোড়া সেঞ্চুরিতে 20 ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় 283 রান। জবাবে ব্যাট করতে নেমেই ধস নামে স্বাগতিকদের টপ অর্ডারে। 10 রানের মাঝে হারায় 4 উইকেট। এরপর মিডল অর্ডারে স্টাপসের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল সাউথ আফ্রিকার, কিন্তু 148 রানেই অল আউট হয়ে থামে সেই ইনিংস। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।